সরকারের এখন কোনো কথা বলা উচিত নয়। এ কারণ হলো সরকার অনেক সুন্দর সুন্দর কথা বলেছে ইতিপূর্বে, এবং আমরা যারা টেলিভিশনে টক শো করি, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী কিয়ামত পর্যন্ত সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কথা বলে যা প্রভাব বিস্তার করতে পারবে তার চেয়ে অনেক ভালো কথা ডক্টর ইউনূস জানে, বিকজ সে বিশ্ব মঞ্চে এই কথাগুলো বলে আসছে। কিন্তু তার কোনো কথার বিনিময়ে বাংলাদেশ একটা গাছের পাতা নড়েছে, কোনো একটা ফুল ফুটেছে, এরকম কোনো ঘটনা ঘটেনি। ফলে আজকের আপনি অনুষ্ঠানের মাধ্যমে আমার একটা অনুরোধ থাকবে, নট টু টক ফর দ্য রেস্ট ডেইজ। যে কদিন তারা আছে কোনো কথা না বলে যদি তারা পারেন কিছু অ্যাকশন দেখালেন, কিছু কাজ দেখালেন, আর যদি না পারেন চুপচাপ থাকেন, কাজও দেখানোর দরকার নাই, কথা বলার দরকার নাই। এখন তারা কাজ দেখাতে না পারলে এখন যে সমস্যাগুলো আছে, পুঞ্জীভূত সমস্যাগুলো আছে, এগুলো আরও বাড়তে থাকবে। নির্বাচনের মাঠ বা প্রত্যেকটা এলাকা যে যার মতো করে কিন্তু তারা দখল করে ফেলেছে ইতিমধ্যে। এখন এটা যত বেশি আপনি টানাটানি করবেন, যেখানে জামাতের আধিপত্য, যেখানে বিএনপির আধিপত্য, কোথাও স্বতন্ত্র আধিপত্য, ওখানে বিদ্রোহীর আধিপত্য, এটা একটা সিস্টেমের মধ্যে চলে আসে। এবং এটি নিয়ে যত আপনি টানাটানি করবেন ওখানে আরও সংঘাত বাড়তে থাকবে। আর আপনি এখন যদি সেটা না করে যদি সত্যিকার অ্যাকশন দেখে ভালো কিছু করতে চান, এই যেমন যৌথ বাহিনীর নামে ওইটা প্রতিমনি বললেন, বা পুলিশ অ্যাকশন করবে, এমনি ডেভিল হান্ট 2 চলছে। তো এখন আওয়ামী লীগের লোক ধরা ছাড়া তো অন্য কোনো কাজ নাই। তো এখন আওয়ামী লীগের লোক তো নাই কেউ, আর যারা আছে তারা তো ভোট দিতেও আসবে না। আপনি ধরবেন কাদেরকে? ডেভিল হ্যান্ড বলতে আপনি আওয়ামী লীগের লোক তো কোনো মাঠেই নাই। এখন আপনি ধরবেন কি বিএনপির লোককে, জামাতের লোককে, এনসিপির লোককে। তাহলে এই জিনিসগুলো কী হচ্ছে? আপনি একদিকে অস্ত্র দিচ্ছেন আর একদিকে অস্ত্র উদ্ধার করতে করছেন। সব মিলিয়ে কোনো কিছুর একটা ধারাবাহিকতা নেই। তো আমাদের একটা অনুরোধ থাকবে যে আপনি কাজ করতে যদি পারেন আলহামদুলিল্লাহ, ভালো কাজ করেন, বলার দরকার নেই। আর যদি কাজ করতে না পারেন, নির্বাচনের সময় ডিক্লেয়ার হয়েছে, এটা প্রকৃতির হাতে ছেড়ে দেন, আল্লাহর হাতে ছেড়ে দেন। আল্লাহ যেভাবে গণঅভ্যুত্থান ঘটাইছে, আল্লাহ যেভাবে শেখ হাসিনাকে এদেশ থেকে দিল্লিতে নিরাপদে পৌঁছে দিয়েছে, এই আল্লাহই আবার আমাদের জন্য 12ই ফেব্রুয়ারি একটা সুন্দর নির্বাচন করে দিবে। আমরা সবাই তখন মিলাদ পড়ব, মাহফিল করব, করে আল্লাহকে স্মরণ করব। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আমরা দোয়া করবো যে আল্লাহ আমাদের কথা মতো উনি কথা বলে নাই, কথা বলে এটা ঝামেলা হয়ে যাইতো আর কি। তো এছাড়া আমার আর কিছু বলার নেই আর কি। জি, রুহিন হাসান প্রিন্স, আপনি শেষ করবেন কিনা? আল্লাহ তো নিঃসন্দেহে করবেন, কিন্তু আল্লাহ নেমে এসে কতটা করবেন? আর যদি সেটা সবই যদি আল্লাহই করে দেন, তাহলে আসলে নিচে এত নির্বাচন কমিশন আরো অনেক যে কি আসলে তারা আসলে কি করবে? না, আমি গোলাম মোল্লা রনির কথাটাকে খুব পজিটিভলি নিচ্ছি। এই জন্য তার কথার যদি গুরুত্বটা বুঝে থাকি আমি, উনি এক অর্থে ঠিকই বলেছেন, এই অর্থে যে পরিবেশ পরিস্থিতি যেটা আছে এইখানে যার যতটুকু দায়িত্ব আছে, যে যতটুকু পারে ততটুকু করুক। যার জন্য দেখবেন যে আমিও কিন্তু শুরুতে আজকে শুধু এখানে একদম হচ্ছে ন্যূনতম গ্রহণযোগ্য। তার মানে কথার কথা, আপনি এক জায়গায় হস্তক্ষেপ করে বাড়তি কোনো সংকট তৈরি করেন না। ওই যে দেখলেন না আপনি হবিগঞ্জের ঘটনা বা এরকমের, এইটা তো ইউনূস সাহেব, আমি যদি বুঝাতে শুধু ইউনূস সাহেব না, তো তার সরকারের কথাই তো উনি মিন করতে চেয়েছেন। তা যতটুকু করছে আইনের মধ্য থেকে তাকে ততটুকু করতে দিও, সে যেন হস্তক্ষেপ করে নতুন সংকট তৈরি না করে, সেটাও আমি মনে করি। এবং নির্বাচন কমিশন এখন আমাদের নিয়ম অনুযায়ী তারা দায়িত্ব পালন করছে, করার কথা, তারা একটু নির্ভয়ে দায়িত্ব পালন করুক। এবং নিশ্চয়ই ওই যে চুপচাপ থাকা মানে তো চুপচাপ না, রাজনৈতিক দল অন্যদেরকে যতটুকু সম্ভব তারা একটু আস্থায় নিয়ে কাজটা করার চেষ্টা করুক। এবং দেশের মধ্যেই নতুন নতুন এক একটা সংকট হলে সেটা কিন্তু শুধু ওইখানে সংকট হয় না, তার একটা মনস্তাত্ত্বিক প্রভাব কিন্তু সবার মধ্যে পড়ে। সেই প্রভাবও আমাদের নতুন সংকট তৈরি করে। জায়গাটাও হবে না, আবার নিঃশর্ত মুক্তি, নানান আলাপগুলো রয়েছে, সবকিছু মিলিয়ে কোনো অস্থিরতা তৈরি হবে কিনা? প্রথমত হলো কি জানেন, বিচার এবং নিরাপত্তা বোধ এবং আইন শৃঙ্খলা, এটা একটা পারসেপশনের বিষয়। আপনি কীভাবে চিন্তা করছেন। যদি আপনি তথ্য এবং ডাটা ধরেন, যেটা শেখ হাসিনার জমানাতে উনি যেটা বলতেন যে আমেরিকাতে, নিউ ইয়র্কে প্রতিটা মুহূর্তে যে সকল অপরাধ হয় তার 25% বাংলাদেশে হয় না। কিন্তু মূল ব্যাপার হলো যে আমেরিকাতে এত অপরাধ সত্ত্বেও মানুষ আমেরিকাকে সেফ মনে করে। এর কারণ হলো অপরাধীরা জানে যে তার সাজা হবে, ধরা পড়লে তার সাজা হবে, আর যে সাফারার সে মনে করে তার ন্যায় বিচার হবে। এখন আপনি যদি শেখ হাসিনার জমানার শেষ 17 মাস ধরেন আর ইউনূসের জমানার শেষ 17 মাস ধরেন, যদি ডাটা দেখেন তাহলে দেখবেন ছিনতাই কম হয়েছে, মার্ডার কম হয়েছে, মামলা মোকদ্দমা কম হয়েছে। কিন্তু মানুষ এতে ভয় কেন? ভয়ের কারণটা হলো যে এই যে মবগুলো তৈরি হয়েছে, জামিন হচ্ছে না, পাইকারি হারে গণহারে মামলা হচ্ছে, পুলিশ আপনি যার কাছে যাবেন, অসংখ্য পুলিশ, হাজার হাজার পুলিশ ফেরারি হয়ে পালিয়ে বেড়াচ্ছে নিজেরা হত্যা মামলার আসামি হয়ে। এরপরে কোনো থানাতে শান্তি নেই। আপনি থানাতে গেলে একটা ভাবসাব আছে যে ওসি সাহেবের একটা হাক ডাক আছে। এখন গিয়ে দেখেন টিল টুডে গত 17 মাসে পুলিশ তার যে পোশাক এবং তার যে অস্ত্র, এটার যে একটা শান এবং শওকত, এটা তারা ফিরে পায়নি। একেবারে সাম্প্রতিক সময় হবিগঞ্জে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনার মাধ্যমে এই নির্বাচনের আগে এটি পুলিশের যে টোটাল শৃঙ্খলাবোধ এবং চেইন অফ কমান্ডের উপর আর একটা জগদ্দল পাথর হিসাবে চাপা পড়ল। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে, আমাদের দেশে মিলিটারি বা সামরিক বাহিনীকে অ্যাবভ অল, সেই 1970 সনের পর থেকে 71 থেকে এই পর্যন্ত মিলিটারিকে ধরা হতো যে তারা
কারো কাছে জবাবদিহি করবে না, যা ইচ্ছা তাই করবে, গুলি করে 1000 মানুষ মেরে ফেলবে, কেউ টু শব্দ করবে না। এমনকি বঙ্গবন্ধুর জামানাতে রক্ষী বাহিনীর কথা বাদ দেন, যখন সেনাবাহিনী নামানো হলো, আওয়ামী লীগ অনেক নেতাদেরকে ধরা হলো, মারা হলো, কাটা হলো, পিঠ মোড়া করে বেঁধে বেঁধে অনেক এমপির বাবা মা আত্মীয় স্বজনকে মানে সেনাবাহিনী তখন ওই মুহূর্তে যাকে বলা হয় আইন শৃঙ্খলা রক্ষার জন্য বঙ্গবন্ধুর জামানাতে কাজগুলো করেছে। কিন্তু ওই যে যারা মুক্তিযুদ্ধ করেছে, যাদের হাতে এত অস্ত্র, তারা কিন্তু কেউ সেনাবাহিনীর বিরুদ্ধে এটা টু শব্দ করতে সাহস পায় না। তখন কত বাংলাদেশের সেনাবাহিনী 1000 ছিল কিনা 73-74 সনে আই ক্যানট রিমেম্বার। তো 20,000 সৈন্যবাহিনী 7.5 কোটি বাঙালির উপরে ওই সময়টাতে প্রভাব বিস্তার করেছে। কিন্তু এখন পুলিশ গেছে, আনসার গেছে, চৌকিদার তো কোনো লোক এসে যদি বলে আমি চৌকিদার, মানুষ হাসতে হাসতে মরে যাবে। অথচ আমরা ছোটোবেলা যেখানে দেখেছি চৌকিদারের যে দাপট, সে থানায় রিপোর্ট করে দিবে, রাতে একটা ধমক দেবে, চেয়ারম্যান সাহেব হুকুম দিয়ে চৌকিদারের মাধ্যমে পাঠিয়েছে, অনেক সম্মানিত লোক চৌকিদারের ধমকে চিত হয়ে পড়ে গেছে গ্রামে। তো এই যে অবস্থা ছিল, এখন চৌকিদার দফাদার এই পদগুলো হাস্যকর হয়ে গেছে। আনসার বলে যে কোনো একটা বাহিনী আছে, এটাকে মানুষ একটা খেলনা মনে করে, পুলিশটাকেও এখন খেলনা মনে করে। এবং যে মিলিটারির যে কর্তৃত্ব ছিল, এই যে শেখ হাসিনার যেদিন পতন হলো সেই দিন পর্যন্ত, এবং যখন জেনারেল ওয়াকারুজ্জামান বললেন যে ট্রাস্ট অন মি, আমার প্রতি বিশ্বাস স্থাপন করেন, আমি দায়িত্ব নিলাম, প্রত্যেকটা মানুষ কিন্তু বলেছিল আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা মানুষ উনি যা করছেন মেনে নিচ্ছে। কিন্তু এখন কি হলো, এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার, আমি নিজে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হোক এর জন্য অ্যাডভোকেসি করেছি। তো সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনীকে দেওয়া হয়েছে, তারা ডিপ্লয় করা আছে সারা বাংলাদেশে। কিন্তু জনগণের মনে বিশ্বাস এবং আস্থার যে পরিবেশ সেনাবাহিনী তৈরি করতে পারেনি। উল্টো সেনাপ্রধানকে গালাগালি করা হচ্ছে, সেনা মানে সদর মানে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, সেনাবাহিনীর বড় বড় কর্মকর্তাদেরকে ইউটিউব, মানে একটা বাহিনী যদি থাকে, মানে এই যে সামাজিক মাধ্যমে যেভাবে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে গালাগাল করা হচ্ছে, ফলে কি হচ্ছে, আইন শৃঙ্খলার প্রতি, সংবিধানের প্রতি, বিচারালয়ের প্রতি, কোর্ট কাছারের প্রতি মানুষের যে একটা সম্ভ্রম, ওটা একেবারে শূন্যতে চলে এই আসছে। জাতীয় শৃঙ্খলা মানে কিভাবে ফেরানো সম্ভব? এটার জন্য আসলে একটা ব্রিদিং টাইম দিতে হবে। যেমন ধরুন এখন একটা ঘটনা ঘটলো, যেমন যে ছেলেটা অন্যায় ন্যায় বুঝি না, কিন্তু সে থানায় এসে যে সিন ক্রিয়েটটা করেছে, এই সিন ক্রিয়েট করার পরে ফ্যাক্ট যাই থাকুক না কেন, পাবলিক পারসেপশনটা কিন্তু ওই থানায় এসে যে সিন ক্রিয়েট করেছে পুলিশের পক্ষে ছিল, আর ওই যে করেছে তার বিরুদ্ধে ছিল। কিন্তু তাকে যখন গ্রেপ্তার করা হলো, গ্রেপ্তার করার পর রাতের মধ্যে যখন তাকে জামিন দেওয়ার জন্য পাগল হয়ে গেল, এবং যে ম্যাজিস্ট্রেট রাতের মধ্যে জামিন দিল না, তার পরের দিন আবার সে জামিন দিতে বাধ্য হয়ে গেল। হয়রাস আনিস আলমগীর, সাংবাদিক আনিস আলমগীরের জামিনের অবস্থা কি জানি না। আপনার এখানে লতিফ সিদ্দিকীর মতো মানুষ কয়েক মাস জেল খেটে আসলেন, অথচ যারা তাকে মারলো, অপমান করলো, এই বাংলাদেশের মাটিতে একজন লতিফ সিদ্দিকী যদি আবার তৈরি করতে হয়, আপনাকে আরেকটা 71 মুক্তিযুদ্ধ করতে হবে, 7 বারের সংসদ সদস্য, এবং পুরো টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, এই বিরাট অংশের জায়গাতে বলা হয় ছোটদের বঙ্গবন্ধু। অন্য সারা বাংলাদেশে যেভাবে বঙ্গবন্ধু, সেই রকমভাবে আব্দুল লতিফ সিদ্দিকী ওই বিরাট অঞ্চলে বঙ্গবন্ধুর মতোই রেসপেক্টেড এবং প্রভাবশালী। সেই বৃদ্ধ 88 বছর বয়স্ক একজন মানুষকে বসিয়ে তার গালে যদি ফটাফট জুতো মারা হতো প্রকাশ্যে, এই অপমানের চেয়ে আরও বেশি অপমান যারা করলো তাদের কিছু হলো না, আর এই লোকটাকে নিয়ে আপনি জেলে পাঠিয়ে দিলেন। তা বুঝতেছেন কেন, যে রাষ্ট্র নিজে মবকে ভয় পাচ্ছে। তো এইরকম একটা অবস্থাতে আপনি কি করে ফিরে আসবেন বলেন? এখন যেটা হলো হবিগঞ্জে, এখন সেই ছেলেকে মুক্তি দেওয়া হলো, জামিন দেওয়া হলো, আর সেই পুলিশ কর্মকর্তার এখন তার চিন্তা করেন যে ওসি গালি খেলো, সে তার স্ত্রীকে কীভাবে মুখ দেখাবে, সে তার সন্তানের কাছে কিভাবে দাঁড়াবে। তার ছেলে, ওই যে ছেলেটা তাকে গালাগাল করলো, সে তো তার ছেলের বয়সী। তখন হয়তো পরিবারের মধ্যে বলছে, ধরো এই ধরনের চাকরি করার চেয়ে তুমি কচুর বিষ খাও, কচু গাছে গলায় দড়ি দিয়ে মরো, এই সমস্ত চাকরি বাদ দাও। তুমি এখানে একজন ওসি হিসেবে যে কয় টাকা বেতন পাচ্ছ, আমার কাছে মনে হচ্ছে না তো 60-70 হাজার টাকার বেশি বেতন পাচ্ছে একজন ওসি বাংলাদেশে। শাহবাগ মোড়ে যে ভিক্ষা করে এক একজন, ওর ইনকামও মাসে 1 লাখ টাকা। আমাদের এই বছর অনেকে দেখে না 6-7 লাখ টাকা বছর ইনকাম দিয়েছে, এরা শাহবাগের ভিক্ষুকের চেয়ে ছোট। শাহবাগের সবাই এখন এই সমস্ত দায়িত্বশীল পদ থেকে পদত্যাগ করে ভিক্ষুক হবে, সেটা তো সম্ভব না। কেন সম্ভব না? ওইগুলো দায়িত্বপূর্ণ পদে থেকে আয় করো, রোজগার করো, কাজ করো, এবং জীবনযাত্রার মান উন্নয়ন করো, সত্য কথা বলো। আর ওখানে দায়িত্বটা পালন করবে কে? ওখানে ভিক্ষুকদেরকে দিতে হবে, যারা আয় রোজগারে বেশি আছে। আপনি একটা চিন্তা করেন, একটা লোক বোঝার চেষ্টা করেন, সে বলতেছে যে আমি বছরে 6 লক্ষ টাকা ইনকাম, মাসে 50,000 টাকা। তো 50,000 টাকা যে লোকের ইনকাম, সে কতটা ছোট লোক, কতটা মন মানসিকতা। আপনাকে গেলে যেখানে আপনাকে দুপুরে ভাত খাওয়ানোর দরকার, সে 1 চামচ লবণ খাওয়াই আপনাকে বিদায় করবে। যে দেশের বাজেট 7.5 লক্ষ কোটি টাকা, সে 7.5 লক্ষ কোটি টাকার বাজেটকে হ্যান্ডেল করার জন্য একটা পার্লামেন্টারি কমিটির বৈঠকে এক একটা মন্ত্রণালয় বছরে 2,000, 3,000, 4,000, 10,000, 15,000 কোটি টাকা খরচ করে। একটা মেম্বার অফ পার্লামেন্ট ওই মানে সংসদীয় কমিটির প্রত্যেকটা লোককে প্রশ্ন করে দৌড়ের উপর রাখে।
এখন সেই লোকটা যদি একটা ভিক্ষুক প্রকৃতি হয়, মানে তার ইনকাম যদি ভিক্ষুকের চেয়ে কম হয়, তো ও যখনই দেখবে একটা কাগজ আসছে, সেই কাগজে 500 কোটি টাকার, সঙ্গে সঙ্গে ওর চোখ ছানা বড় হয়ে যাবে, আমার এখন কী করা উচিত, হোয়াট শুড আই ডু। বলে রাজার কাজ কখনো প্রজা দেওয়া হয় না। ওই যে অলিম্পিক ব্যাটারি একটা বিখ্যাত একটা বিজ্ঞাপন ছিল না, রাজার কাজ কখনো প্রজা দেওয়া হয় না। আপনি বেশ বড় একটি আলোচনা তুলে নিয়ে আসলেন, কিন্তু সেই আলোচনা আমাদের এই মুহূর্তে বাংলাদেশে অসহায়ত্ব বাড়ায় কিনা আমি ছোট করে শুনে আবারও বিরতিতে যাব। রুহিন হাসান প্রিন্স, আপনি এখানে বলবেন, নিঃসন্দেহে শুনতে চাই আপনাকে। না, উনি তো একটা অঙ্গিকে নির্বাচনের আগে যেটা কথাগুলো আসলে বলেছেন। জি, আমি এই কথাটা পরিষ্কার করে নির্বাচনের জায়গায় বলি, কারণ ওই যে আপনি যে এখনকার সংকট, যেটা আমি কিছুটা বলেছিলাম, উনি আরও ডিটেল বললেন, হবিগঞ্জ, পুলিশ এবং অন্যান্য জায়গাগুলো, আসলে এইটা আমি বলি যে সরকারের মানে কি বলবো অ্যাটিটিউডের উপর নির্ভর করে। কারণ সরকার যদি অ্যাটিটিউড নিত যে না, আইন শৃঙ্খলা বাহিনী যেটা করেছে আইনগত অবস্থান নিয়ে করেছে, আমি সেই দিকে এগিয়ে যাব। আনিস আলমগীর জামিন পায় না, আজকে তো আমি দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমি কত বছর ধরে নিউমোনিয়ায় সে ভুগছে। আর এইখানে আপনি কি বলবো যে যিনি পুলিশের ওসি যেমন অভিযুক্ত করা হচ্ছে, তদন্তকারী কর্মকর্তাকে অভিযুক্ত করা হচ্ছে। তা আপনি সামনে নির্বাচন, যখন আপনাকে জিরো টলারেন্স দেখিয়ে আইনগত পজিশনে যেতে হবে, তখন তো এই সংকটগুলো আপনি করছেন। তো ওইটা যখন করছেন, তো যখন একজন রিটার্নিং অফিসার ডিসি সাহেব, তিনি হয়তো একটা স্বাক্ষরের জন্য বাতিল করেছেন এবং বলছেন যে দেখেন আমার আইনে কভার করে না, আমি বাতিলই করব, আপনি আপিল বিভাগে যেয়ে ওইখান থেকে করাই নিয়ে আসেন, আমি পারি না। তাহলে তখন তো মানুষ তো শাউট করবেই পরিস্থিতির কারণে। আপনি দেখেন এখানে একজন স্বতন্ত্র প্রার্থী মানিকগঞ্জে, যেটা সোশ্যাল মিডিয়াতে তো সব আসে নাই, আপনি আনিসুল্লাহ মাহমুদ নির্বাচন নিয়ে কি কথা বললো, মনে হচ্ছে যে মারপিট করে যাইতে হবে। মাহমুদুর রহমান মান্না বলছে যে আমি ওইখানে বৈধ হলাম না, এখানে বৈধ হলাম, নির্বাচনের নামে হচ্ছে কি, অতীতে দেখি নাই। তার মানে আমি এই জায়গায় ফিরে যেতে চাই, কারণ এখন আমরা যে যাত্রার মধ্যে আছি, যে ন্যূনতম গণতন্ত্রের পথে যাত্রার জন্য 12 তারিখে নির্বাচন যাতে কোনো বিঘ্নিত না হয়। কিন্তু এই যে ঘটনাবলী একের পর এক ঘটছে দেখছি আমরা, যখন নির্বাচন কমিশন, এই দায়িত্বটা এখন তাদের উপরে নির্ভর করে, আইন শৃঙ্খলা পরিস্থিতির সব বিষয়গুলোই তারাই প্রধানত দেখবে সরকারকে বলে। কিন্তু আমি দেখতে পাচ্ছি এখনও তাদের কোনো কর্তৃত্ব ভূমিকা আমরা দেখছি না, বরঞ্চ সরকার দু একটা ঘটনায় যখন তাকে আরও বেশি কঠোর ভূমিকা নেওয়া দরকার, তখন সে এমনভাবে পিছাচ্ছে যা আলটিমেটলি, যে আমি যে কথাটা আবার রিপিট করতেই বারবার হচ্ছে, যে যতটুকু সম্ভব গ্রহণযোগ্য নির্বাচন, ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন, সেইটাও না জানি একটা সংকটে ফেলে। কারণ আপনি যদি এই পরিস্থিতি থাকে, তা ধরেন ভোট কেন্দ্রে মানুষ যখন যাবে, ভোটের পরিবেশ হবে, অমুক টমুক হবে, তা আপনি দেখবেন যে কারোর ধমকেতে উড়ে যাবে। পুলিশ তো আরও বেশি তখন পেছনে তাকিয়ে আর দেখতে ঝামেলায় যাবে না, যে এই ঝামেলায় যাব, ওই ছেলে তো আমার ধমকাবে, আর উপরে সরকারের পক্ষ থেকে আসলে কি কথা বলবে। রনি যেটা বলছিলেন যে রাষ্ট্র মব ভয় পাচ্ছে, আমি ভয় পাচ্ছে বলি না, ভয় পায়, আমি তো বলি অন্তর্বর্তী সরকার যদি মব ভয় পায়, নির্বাচন কমিশন যদি মব ভয় পায়, তাহলে সবকিছু মিলিয়ে সেই যে গ্রহণযোগ্য বা সুষ্ঠু নির্বাচনটা চাচ্ছেন